বাংলাদেশকে আরও $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। কঠিন শর্ত না দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত শত শত মানুষ এখনো পঙ্গু হাসপাতালে। অঙ্গ হারালেও আফসোস নেই, সুস্থতার পর কর্মসংস্থান দাবি। বেতন ভাতা সহ নানা দাবিতে আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা। মহাসড়কে তীব্র যানজট, দুপক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত। এবং সরকার বেঁধে দেওয়ার পর বাজারে বেড়ে গেছে ডিম মুরগির দাম। ক্ষুব্ধ ক্রেতারা, খামার আড়তের নজরদারি বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থ বছরে ঋণের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ এসেক। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। আব্দুল্লাহ এসেক বলেন, সংস্কারের পাশাপাশি বন্যার প্রভাব, উন্নত বায়ুমান এবং স্বাস্থ্য খাতের উন্নতিতে সহায়তা দিচ্ছে তার সংস্থা। ঋণ পেতে বিশ্বব্যাংক থেকে বাস্তবায়নযোগ্য শর্ত চাইল অন্তর্বর্তী সরকার। সকালে সচিবালয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও ভার্জিস সহ 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠককালে একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক খাত সংস্কার এবং বাজেটে সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। ছাত্র জনতার আন্দোলনে আহত শত শত মানুষ কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালের বিছানায়। ছাত্রদের পাশাপাশি হকার, দিনমজুর ও পোশাক শ্রমিক সহ নানা পেশার মানুষ পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বরতায় পঙ্গুত্ব বরণ করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে পঙ্গুত্ব বরণ করলেও কষ্ট নেই কারো। দাবি একটাই, হাসপাতাল ছাড়ার পরই যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকার। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশের নগ্ন হামলায় গুলিবিদ্ধ সহ নানাভাবে আহত হয় হাজারো মানুষ। এদের মধ্যে এখনও শত শত রোগী কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালের শয্যায়। স্বৈরাচার পতন আন্দোলনে সামিল হতে গিয়ে হাত পা হারিয়েছেন অনেকেই। এতে জীবনের গতি থেমে গেলেও কোনো প্রতিদান আশা করেন না তারা। হাত চলে গেছে, এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করতেছি না। যদি আমি মনে করি যে দেশের জন্য হাত দিয়ে আমি নিজেকে দুঃখ প্রকাশ করতেছি বা আমার কষ্ট লাগতেছে বা কিছু বা ভুল করেছি, তাহলে নিজের সাথে বেমানি হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এটাই, আমি প্রতিজ্ঞা কিন্তু এটা করেছিলাম যে হয়তো মরবো নয়তো বিজয় করে ফিরবো। পুরো রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার পরে পুলিশ পরে আমাদের দিকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার পায়ে এসে গুলি লাগে, হাঁটুতে গুলি লেগে, মানে গুলি লেগে 4-4 হয়ে যায়। পাউটা ভেঙে ফেলছে, হাতটা ভেঙে ফেলছে। পাউটাতে 4টা অপারেশন করা হয়েছে, এখনো হাতে আরো 2টা অপারেশন কালকে হবে। নামও ভাবতো যে আমি ডিফেন্সে জব করি। বর্তমানে শারীরিক যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে মনে হয় না আর কখনো আমি এটা করতে জয়েন করতে পারবো কিংবা চেষ্টাও করতে পারবো। সরকারি বাহিনীর হামলার প্রতিবাদে রাজপথে নেমে আসে সাদ, আলী হাসান এবং মুরসালিন, যারা বাবা মায়ের একমাত্র সন্তান। এদের মাথায় একটাই চিন্তা, আর কি এগিয়ে চলা সম্ভব হবে? একটা পানে এখন আমি কাজ করব কিভাবে? একটা দোকান করে খাওয়ার ইচ্ছা ছিল, তা বাবাও দিনমজুর, বাবা তো দিতে পারবে না। হোটেলের দায়িত্বে অর্ধেক রাস্তায় আমার গুলি মারছে পুলিশে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অঙ্গ হারালেও কষ্ট নেই তাদের। এজন্য কারো দয়াও ভিক্ষা করছেন না তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে স্বৈরশাসনের পতন ঘটাতে গিয়ে যে সমস্ত বীরেরা আহত হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা এর কোনো বিনিময় চান না। তবে তাদের পরিবারের দাবি, তাদের ভবিষ্যতের জন্য যেন সরকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কয়েকদিন শান্ত থাকার পর ফের অস্থির হয়ে উঠছে গাজীপুর আশুলিয়ার শিল্পাঞ্চল। বেতন ভাতা সহ নানা দাবিতে কয়েকটি কারখানায় সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। গাজীপুর মহানগরীর টঙ্গী, চন্দ্রা, চক্রবর্তী এবং আশুলিয়ার জিরাবো এলাকায় এই শ্রমিক বিক্ষোভ সংগঠিত হয়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মাত্র কয়েকদিন শান্ত থাকার পর মঙ্গলবার ফের অশান্ত হয়ে ওঠে গাজীপুর আশুলিয়ার শিল্প এলাকা। নানা দাবিতে ওইসব এলাকায় কয়েকটি কারখানায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে আশুলিয়ায় বন্ধ হয়ে যায় ১৯টি তৈরি পোশাক কারখানা। এর মধ্যে ১৫টি কারখানায় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়। এ অস্থিরতার জেরে আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের এক নারী নিহত হয়। এ সময় আহত হয় আরও অন্তত ২০ জন। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, না মালিক পক্ষ দিচ্ছে, না মালিক পক্ষ ম্যানেজমেন্টের লোক দিচ্ছে, না বিজিএম এর লোক শুনছে আমাদের কথা, কেউ শুনতেছে না। ৮ তারিখ আমরা বেতন নিয়ে চলে গেছি, ওইদিন লিখে দিছে যে আমরা নাকি উপরে ভাঙচুর করছি, এই বিধায় ৩ মাস লাগবে ওই ভাঙচুর ঠিক করতে। ইট পাটকেল নিয়ে মারছে, মানে এমন করে বৃষ্টির মতো পড়তেছে, তো ওই জায়গায় যে মহিলারা যে পড়ছে পরে যে বাঁচার মতো সিস্টেম নেই। অনেকে লোক আহত হয়েছে, অনেকে মেডিকেল আছে। অফিসটা যদি আজকে খোলা থাকতো তাহলে আমাদের বোন মারা যাইতো না। এই শ্রমিক বিক্ষোভে গাজীপুরেও ৩টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে টঙ্গীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। আফরিন পপি, মোহনা সংবাদ। মিল্ক ভিটায় চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করেছেন অস্থায়ী নিয়োগ পাওয়া শ্রমিকরা। দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে কয়েকশো শ্রমিক মানববন্ধন করেন। অভিযোগ, বহু বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। বলেন, শতভাগ শ্রম দেওয়ার পরও সুযোগ সুবিধা বঞ্চিত। বিগত সরকার চাকরি স্থায়ী না করে উল্টো অনেককেই জোর করে অবসর নিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ তাদের। বিগত দিনে স্বৈরাচার সরকার এবং তার দোসররা এই মিল্ক ভিটায় অনেক অপকর্ম, দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আমাদের প্রায় ৯০০ চিঠিপ্রাপ্ত শ্রমিকদের স্থায়ীকরণ, আত্মীয়করণ করে এই বৈষম্য হাত থেকে আমাদের রক্ষা করবেন। আজকের মধ্যে আমাদের চাকরি ব্যবস্থা করতে হবে, না হয় আমরা মিল্ক ভিটা থেকে আমরা যাব না। রাজধানীর রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানায় করা মামলায় সাংবাদিক শ্যামল দত্তকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে আলাদা মামলায় আদালতে হাজির করে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ৭ করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ। এদিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। তবে আরও মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর বাজারে বেড়ে গেছে ডিম ও মুরগির দাম। মঙ্গলবার রাজধানীর বাজারে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ডিমের দামও বেড়েছে সমান তালে। এ নিয়ে ক্রেতারা ক্ষোভ জানালেও বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনতে হচ্ছে বিধায় দাম কমানো সম্ভব হচ্ছে না। সুরাইয়া মনির রিপোর্ট। বাজার নিয়ন্ত্রণে সোমবার উৎপাদনকারী, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে বাস্তবতা হলো, বাজারে সরকারি ঘোষণার প্রভাব তো নেই, উল্টো দাম আরও বেড়ে গেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়, যা দুদিন আগেও ছিল ১৭০। সোনালী মুরগির দাম ৩০০, যা ছিল ২৮০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। আগে ছিল ৭৫ টাকা করে আগের সপ্তাহে, কিন্তু এখন আবার ৮৩, ১৯০ এরকম বিক্রি হচ্ছে। সরকার কমাইছে, তো ওনারা বেশি সিন্ডিকেট করতেছে। সরকারের কর্তৃপক্ষ যেটা আছে ওনাদের এটার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। বাদামি ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, যা গত শনিবারে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা, আর সাদা ডিম ১৬০ টাকায়। দুই ক্ষেত্রেই ১০ থেকে ১৫ টাকা বেড়েছে দাম। ডিম দাম শুনি দাম কমছে জিনিসপত্র, অথচ আমরা জিনিসপত্রের দাম কমে নিতে পারতেছি না। ফিক্সড একটা দাম থাকলে নিতে সুবিধা হয়। গত সপ্তাহেও কিনে নিয়ে গেছি ১৫০ করে, আজকে এসে দেখি ১৬০ টাকা করে। সরকার কমায় তখন তারা মাল দাম কমায় না, আর যখন বাড়িয়ে দেয় সাথে সাথে ওই দিনের মিনিট তারা সবকিছু বাড়িয়ে দেয়। দাম বাড়ার পেছনে যুক্তির অভাব নেই বিক্রেতার। সরকার যে দাম নির্ধারণ করছে, এটা তো কাঁচামাল বাজারে আপনার দাম এক থাকবে না। সরকার যে রেট দিবে, অথবা আমরা যদি কমায় কিনতে পারি কমায় বেচবো। ডিমের দাম কমায় না, কিন্তু বাড়লে ঠিকই বাড়ে। আমরা খুচরা কিনে না, আমরা খুচরা বিক্রি করি। পরে যারা হেরাই কইতে পারবো যে কেন দাম কমতে আছে না। শুধু নির্দেশনা দিয়ে বসে না থেকে বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ,
ঢাকা। সরকার পতনের পর টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসছে নানান দুর্নীতির গল্প। এচপি সেবায় আওতায় SMS প্রতি 5 পয়সা করে অবৈধভাবে চাঁদা আদায় করছে খোদ বিটিআরসি, মাস শেষে যার পরিমাণ 8,62,00,000 টাকা। অভিযোগ আছে সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন কোম্পানির নাম ভাঙিয়ে চাঁদার প্রচলন করেন বিটিআরসির তৎকালীন চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। মনিরুল ইসলামের বিশেষ অনুসন্ধান। দেশের ব্যাংকিং খাত সহ নানান সংস্থায় বাল্ক SMS সার্ভিস অল্পদিনেই জনপ্রিয়তা লাভ করে। আর্থিক খাতের OTPও এই সার্ভিসের অন্তর্গত। এর প্রসারে কাজ করছে বিটিআরসির তালিকাভুক্ত 147 কোম্পানি। প্রতি মাসে করে 150 কোটি SMS প্রোভাইড করে এরা, আর 7.5% চাঁদার বাৎসরিক পরিমাণ দাঁড়ায় 103 কোটি টাকা। এর জনপ্রিয়তা দেখে নতুন কৌশল আটে বিটিআরসি। তৎকালীন চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার একক ক্ষমতা বলে SMS এর নিয়ন্ত্রণ দেন ইনফোজিলিয়ন নামের একটি কোম্পানিকে, যারা চালু করে A2P SMS কমন ইন্টারকানেকশন নামে অবৈধ প্ল্যাটফর্ম। এটিকে সজীব ওয়াজেদ জয়ের প্রতিষ্ঠান দাবি করে SMS প্রতি ভ্যাট সহ 7.5 পয়সা চাঁদা বাধ্যতামূলক করেন শ্যামসুন্দর। যে ব্যবসাটা করতেছে এটা উইথ ব্লেসিং অফ দ্য আইসি চেয়ারম্যান, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আইসি চেয়ারম্যানের নিজস্ব চিন্তা চেতনায় এমনপিটা করা, এবং সেই জায়গায় যদি আপনারা আপনারা যদি প্রতিপক্ষ বানান, আপনারা সাপোর্ট করবেন। এতে ধস নামে A2P SMS প্রোভাইডার কোম্পানিতে। সংকট সমাধানে তারা দ্বারস্থ হন উচ্চ আদালতের, তবে অদৃশ্য কারণে সেটিও আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করায় আর্থিক প্রতিষ্ঠানের গোপনীয়তাও চলে যাচ্ছে তাদের হাতে। প্রত্যেকটা মানুষ কিন্তু SMS এর সাথে জড়িত। একটা মানুষ যদি OTP না পায়, তার কিন্তু ট্রানজাকশন বন্ধ, সে কিন্তু ব্যাংকিং ট্রানজাকশন করতে পারবে না, সে কিন্তু কোনো জায়গাতে ভেরিফাই হবে না। সিকিউরিটির ইস্যু থাকে, কাস্টমারের কনফিডেন্সিয়ালিটির বিষয়বস্তুগুলো থাকে। বিটিআরসির তৎকালীন কিছু কতিপয় অসাধু কর্মকর্তা কিংবা উপরমহল থেকে কারো হয়তো বা ইন্ধন ছিল যে এই ব্যবসাতে তাদের একটা ভাগ দরকার। চাঁদাবাজি বন্ধে নতুন বাংলাদেশের বিটিআরসির কাছে আবেদন জানিয়েছে SMS প্রোভাইডার সংগঠন IASPAB। ইন্টারকানেকশন প্ল্যাটফর্ম বন্ধ সহ দুর্নীতি নিরসন, ট্যারিফে টেকনিক্যাল ত্রুটি, বাংলা SMS বন্ধ, কন্টেন্ট ভ্যালিডেশন, রাজস্ব শেয়ার ও চাঁদা বাতিল এবং এগ্রিগেটর পর্যায়ে ক্রয় বিক্রয়ের অনুমতি দেওয়ার 7টি দাবি করে সংস্থা। জুলফিকার সাহেব বিটিআরসির ডিরেক্টর অ্যাক্সেস থাকা অবস্থায় উনি একটা লাইসেন্স নিয়ে বের হয়ে যায়, নাম দিয়েছে ইনফোজিলন, এবং ওখান থেকে বের হয়ে আমাদেরকে ফোর্স করা শুরু করে প্রত্যেকটা SMS এর জন্য আমাদেরকে আলাদা করে টাকা দিতে হবে। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিচার দাবিও করেন সংস্থাটির সভাপতি ফিরোজ মাহমুদ। আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করি, তখন আমাদেরকে অফিসিয়ালি বলা হয় যে এইখানে এই টাকাটা না দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না, লুটেরা কোম্পানিকে এখান থেকে সরাইতে হবে, আমরা আর চাঁদা দিতে চাই না, এবং যারা এই দুর্নীতিবাজ কর্মকর্তা আছে এটার সাথে জড়িত তাদের ইমিডিয়েট বহিষ্কার করা হোক। যদি তাদেরকে বহিষ্কার করা না হয়, আমরা এখানে অনশন ধর্মঘট পালন করব। এ বিষয়ে ইনফোজিলিয়নের জেনারেল ম্যানেজার আলমগীর হোসেনকে একাধিকবার ফোন দেয়া হলেও সাড়া মেলেনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের আমলে চাপে পড়ে ইচ্ছা থাকলেও সঠিক তথ্য উপাত্ত দিয়ে অর্থ ব্যয়ের প্রাক্কলন করতে পারেননি আমলারা। এ কারণে এসব প্রক্কলনের ভিত বেশ দুর্বল, এমন তথ্য জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে 24টি মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, কোন ভিত্তিতে দেয়া হতো জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাব তা খতিয়ে দেখা হবে। সরকারে যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের কার্যবিধির ভিতরে অন্যতম হলো সরকারের সমস্ত মন্ত্রণালয় আমাদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে বাধ্য। বিভিন্ন ধরনের যে চুক্তি হয়েছে দেশের, সেটা আপনি অভ্যন্তরীণভাবেই হোক, সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক, অথবা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক, সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কিভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি। আমদানিকারকরা ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা 399টি গাড়ি। এগুলো বিক্রির জন্য ইতিমধ্যেই চট্টগ্রাম কাস্টমস হাউসে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ, যার মধ্যে এমপিদের নামে শুল্ক মুক্ত কোটায় আনা 21 কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়িও রয়েছে। মূল্যবান গাড়িগুলো স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম ব্যুরো থেকে রিয়াজউদ্দিনের তথ্যে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। আমদানির পর ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা 30 দিনের বেশি অতিবাহিত হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে 399টি গাড়ি কাস্টমসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে, তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার ও BMW ব্র্যান্ডের দামি গাড়িও।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, বন্দরে যেসব গাড়ি আসে সেগুলো 30 দিনের নির্ধারিত সময়সীমার মধ্যে আমদানিকারক ডেলিভারি না নিলে নিয়ম অনুযায়ী কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। অগাস্ট মাসের হিসাব অনুযায়ী আমাদের প্রায় 399 ইউনিট গাড়ি আছে, বিভিন্ন মডেলের, বিভিন্ন সময়ের। তো এগুলো আমরা প্রতি মাসেই আমরা কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেই, আমরা আহ্বান জানাই যেন এগুলো দ্রুত অকশন করে আমাদের জায়গাটা ক্লিয়ার করা হয়। একদিকে জায়গা অকুপাই করে রাখে, অন্যদিক দিয়ে ধরেন আমাদের চট্টগ্রাম বন্দর আর্থিকভাবেও লুজার হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার জানান, বন্দর কর্তৃপক্ষ যে গাড়িগুলো নিলামের নির্দেশ দিয়েছে সেগুলো শিডিউলভুক্ত করে ইতিমধ্যে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষটা আমাদেরকে অবগত করে যে এইটা পণ্যটা আসার পর এতদিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত তখন নিলামে লটভুক্ত করার জন্য তখন এটা আমরা ফাইলে অনুমোদন নিই এবং নিলামে লটভুক্ত করার আগেও আমাদেরকে আমদানিকারককে মিনিমাম 2 বার আমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া লাগে আর কি, যে আপনার এই পণ্যটা আসছে, আপনারা না নিলে আমরা এটা নিলাম বা ধ্বংস বা অন্য যে আমাদের যে আইনানুগ কার্যক্রম আছে সেই কার্যক্রমে চলে যাবো আর কি। তো এই প্রসেসগুলো শেষ করে এটা আমাদের এখন নিলাম করা হচ্ছে। নিলাম প্রক্রিয়াধীন ল্যান্ড ক্রুজারটি 2022 সালে একজন সংসদ সদস্যের নামে এবং মার্সিডিজ বেঞ্জটি জেসি ট্রেডিং নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয় বলে জানা গেছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। 2024 নারী টি-20 বিশ্বকাপে প্রায় $80 লাখ পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবেন $23,40,000 আর রানার্স আপ পাবে $11,70,000। সংবাদ বিবৃতিতে আইসিসি জানিয়েছে, 2023 সালের নারীদের টি-20 বিশ্বকাপের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি প্রাইজ মানি দেওয়া হবে। সর্বমোট প্রাইজ মানি থাকছে $79,58,080। বিশ্বকাপ জয়ী দল পাবে $2.34 মিলিয়ন, যা এর চেয়ে আগের আসরের চেয়ে 134% বেশি। রানার্স আপ দল পাবে $1.17 মিলিয়ন। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে বাংলাদেশ নারী দলকে 19 রানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। অবশ্য টানা 3 জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 5 উইকেটে 124 রান তোলে লঙ্কানরা। সর্বোচ্চ 46 রান করেন সাথা সান্দিপানি। জবাবে লঙ্কানদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 105 রানে থামে সফরকারীদের ইনিংস। শামিমা 38 ও স্বর্ণা 28 রান করেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে আরও $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। কঠিন শর্ত না দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত শত শত মানুষ এখনও পঙ্গু হাসপাতালে। অঙ্গ হারালেও আফসোস নেই, সুস্থতার পর কর্মসংস্থানের দাবি। বেতন ভাতা সহ নানা দাবিতে আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা। মহাসড়কে তীব্র যানজট, দুপক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত। এবং সরকার বেঁধে দেওয়ার পর বাজারে বেড়ে গেছে ডিম মুরগির দাম। ক্ষুদ্র ক্রেতারা খামার আড়তে নজরদারি বাড়ানোর তাগিদ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।